১৯৪৭ সালের ১৪ই আগস্ট মাঝরাত গোটা দেশ যখন স্বাধীনতার আনন্দের রাস্তায় নেমে উল্লাস করছে, ঠিক সেই মুহূর্তেই দিল্লির একটা টেবিলে এমন একটা সই হল যা নীরবে একটা গোটা রাজ্যের অর্থনীতির কফিনে প্রথম পেরেকটা পুঁতে দিল। শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার প্লট, কিন্তু এটা আসলে পশ্চিমবঙ্গের ইতিহাস। হ্যাঁ, এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই কাজটা কিন্তু কোনো বিদেশি শাসক করেনি। এই সিদ্ধান্ত নিয়েছিল স্বাধীন ভারতের নিজস্ব সরকার। আর সেই রাতেই লেখা হয়ে গিয়েছিল কিভাবে একটা সমৃদ্ধ অঞ্চল ধীরে ধীরে খাদের কিনারে গিয়ে দাঁড়াবে। ঠিক তাই। আজকে আমাদের এই গভীর আলোচনার কেন্দ্রবিন্দু হল সাংবাদিক ও লেখক রঞ্জিত রায়ের লেখা বিখ্যাত বই দি অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল এবং এর সাথে সম্পর্কিত বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ। আমরা মূলত খতিয়ে দেখার চেষ্টা করব এই যে স্বাধীনতার পর থেকে একটা রাজ্যের এমন ভয়াবহ অর্থনৈতিক, সামাজিক আর রাজনৈতিক পতন হল, সেটা কি শুধুই নিয়তির পরিহাস, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত ও প্রায় ঔপনিবেশিক ধাঁচের কিছু নীতি? তবে হ্যাঁ, আলোচনার একদম গভীরে ঢোকার আগে যারা শুনছেন তাদের জন্য একটা বিষয় খুব পরিষ্কার করে দেওয়া দরকার। একদম। আজকের এই মূল বইটিতে এবং সূত্রগুলোতে এমন কিছু তথ্য বা দাবি রয়েছে যা তৎকালীন কেন্দ্রীয় সরকার বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সরাসরি ও ঘোর সমালোচক। আমরা কিন্তু এখানে বসে কোনো বামপন্থী, ডানপন্থী বা কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের পক্ষ নিচ্ছি না। হ্যাঁ, এটা স্পষ্ট থাকা ভালো। আমরা কাউকে সমর্থনও করছি না। ঠিক। আমাদের একমাত্র কাজ হল এই বইতে থাকা পরিসংখ্যান এবং ধারণাগুলোকে একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখা। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আমাদের ফোকাস মূলত দুটো বিষয়ের উপর। প্রথমত, কিভাবে কেন্দ্রীয় নীতির বেড়াজালে ফেলে একটা রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করা হলো, আর দ্বিতীয়ত, কেন্দ্রে আর রাজ্যে একই রাজনৈতিক দল ক্ষমতায় থাকার ফলেও কিভাবে বৃহত্তর জাতীয় স্বার্থের দোহাই দিয়ে রাজ্যের নিজস্ব স্বার্থকে বলি দেওয়া হলো। তবে দাঁড়ান, শুরুতেই আমি ওই মাঝরাতের ধাক্কাটার কথায় ফিরে যেতে চাই। আমার একটা খটকা লাগছে, সদ্য স্বাধীন হওয়া একটা দেশ কেন তার সবচেয়ে ধনী প্রদেশগুলোর অন্যতম একটা প্রদেশকে এভাবে ভাতে মারতে চাইবে? ওই রাতের সইটা আসলে কিসের ছিল? বিষয়টা বুঝতে হলে আপনাকে স্বাধীনতার ঠিক আগের অবস্থায় ফিরে যেতে হবে। ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলা ছিল এই উপমহাদেশের অন্যতম ধনী জায়গা। কিন্তু দেশভাগ, দাঙ্গা আর মন্বন্তরের পর বাংলা যখন এমনিতেই ধুঁকছে, তখন নতুন সরকারের একটা বিপুল টাকার দরকার ছিল। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। ৪৭ সালের ১৪ বা ১৫ আগস্ট মাঝরাতে কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকা জারি করে। তখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আয়ের উৎস ছিল পাট। কেন্দ্র কোনো রাজ্যের সাথে আলোচনা না করেই এক ধাক্কায় পশ্চিমবঙ্গের পাট রপ্তানি শুল্কের ভাগ ৬২% থেকে কমিয়ে মাত্র ২০% করে দেয়। বাপরে, অর্ধেকেরও বেশি আয় একরাতে গায়েব। শুধু পাট নয়, আয়করের ক্ষেত্রেও রাজ্যের ভাগ ২০% থেকে কমিয়ে ১২% করা হয়। আর এই যে বিপুল পরিমাণ টাকা রাজ্য থেকে কেটে নেওয়া হলো, সেটা ভাগ করে দেওয়া হলো বোম্বে, মাদ্রাজ এবং অন্যান্য কিছু প্রদেশের মধ্যে। ধরুন, বিষয়টা তো অনেকটা ওই যৌথ ব্যাংকের অ্যাকাউন্টের মতো, তাই না? একজন পার্টনার সবচেয়ে বেশি টাকা জমা দিচ্ছে, কিন্তু হঠাৎ করে অন্য পার্টনার কাউকে না জানিয়ে অ্যাকাউন্টের লিমিট কমিয়ে দিল, আর যে বেশি টাকা দিচ্ছিল তার টাকা অন্য জায়গায় বিলিয়ে দিল। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। বিষয়টা ঠিক এমনই ঘটেছিল। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো কিভাবে কেন্দ্র রাজ্যের বিপুল সম্পদ থেকে কর আদায় করেছে, কিন্তু পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের কাঁধে চাপিয়ে দিয়ে রাজ্যকে ঋণের জালে জড়িয়ে ফেলেছে। আচ্ছা। সরকার আয়ের উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করে। একটা হলো স্থিতিস্থাপক বা দ্রুত বর্ধনশীল আয়ের উৎস, যেমন কর্পোরেট ট্যাক্স বা কাস্টমস। এগুলো থেকে সরকারের আয় হু হু করে বাড়ে। কেন্দ্র এগুলো সব নিজের হাতে রেখে দিল। আর রাজ্যের হাতে? রাজ্যের হাতে দিল অস্থিতিস্থাপক খাতগুলো, যেখান থেকে আয় বাড়ার কোনো বিশেষ সম্ভাবনা নেই। কিন্তু রাজ্যের ঘাড়ে তো শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের মতো বিপুল খরচের বোঝা চাপানো ছিল, আর সাথে দেশভাগের কারণে আসা লাখ লাখ রিফিউজি। এই খরচগুলো তো আর থেমে থাকেনি। একেবারেই না। আয়ের পথ বন্ধ, কিন্তু খরচের পাহাড়। এর স্বাভাবিক পরিণতি যা হওয়ার তাই হল। রাজ্যটা ঋণের জালে মারাত্মকভাবে আটকে পড়ল। কতটা ঋণ হয়েছিল? ১৯৫২ সালে পশ্চিমবঙ্গের ঘাড়ে ঋণ ছিল প্রায় ৪৩ কোটি টাকা। মাত্র ১৩ বছরের মধ্যে, ১৯৬৫ সালে
সেটা 10 গুণেরও বেশি বেড়ে দাঁড়ায় প্রায় 470 কোটি টাকায়। আর জানেন, এই বিপুল সমস্যা সমাধানের জন্য প্রথম অর্থ কমিশন রাজ্যকে অনুদান হিসেবে কত টাকা দিয়েছিল? কত? মাত্র 80 লাখ টাকা। মাত্র ৮০ লাখ? মানে যেখানে 470 কোটি টাকার ধাক্কা। ঠিক। এটা তো শুধু সরাসরি কর কমানোর ধাক্কা গেল। এরপর অর্থনীতিকে ভেতর থেকে ফাঁপা করার দ্বিতীয় ধাপটা আসে। আপনি ১৯৫৬ সালের ওই সমমূল্য নীতি বা প্রাইস ইকোলাইজেশন পলিসির কথা বলছেন, তাই তো? কারণ মাঝরাতের ধাক্কাটা হয়তো পশ্চিমবঙ্গ কোনোমতে সামলে উঠত। তাদের হাতে তো খনিজ সম্পদ আর ভৌগোলিক অবস্থানের ট্রাম্প কার্ডটা তখনও ছিল। একদম। কিন্তু ওই পলিসিটা সরাসরি রাজ্যের ভূগোলের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করল। এই নীতি অনুযায়ী কেন্দ্র ঠিক করল যে লোহা, ইস্পাত এবং কয়লার দাম সারা দেশে সমান করে দেওয়া হবে। একটু খুলে বলুন তো, মানে এই সমান করে দেওয়ার মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করত? ধরুন, রানীগঞ্জে প্রচুর কয়লা আছে। স্বাভাবিকভাবেই কলকাতার কোনো কারখানার কয়লা কিনতে খরচ কম হবে, কারণ কারখানা খনির কাছাকাছি। কিন্তু বম্বের কোনো কারখানাকে কয়লা নিতে গেলে রেলের বিপুল পরিবহন খরচ দিতে হতো। হ্যাঁ, দূরত্ব তো অনেক। কেন্দ্র কি করল? তারা বোম্বে বা মাদ্রাজে কয়লা নিয়ে যাওয়ার জন্য রেলের মাশুলে বা ভাড়ায় বিপুল ভর্তুকি দেওয়া শুরু করল, যার ফলে রানীগঞ্জ থেকে বোম্বে কয়লা পরিবহনের খরচ দাঁড়াল টন প্রতি মাত্র ৫৭ টাকার কাছাকাছি। অর্থাৎ বোম্বের একজন শিল্পপতি এখন কলকাতার শিল্পপতির সমান দামেই ইস্পাত বা কয়লা পেতে শুরু করলেন। ও আচ্ছা, পশ্চিমবঙ্গ রাতারাতি তার খনিজ সম্পদের নৈকট্যের যে স্বাভাবিক সুবিধা ভোগ করত তা তো পুরোপুরি হারিয়ে ফেলল। ঠিক তাই। কিন্তু একটু দাঁড়ান, বিষয়টা যদি নিরপেক্ষভাবে দেখি, ভারত সরকার তো চাইবেই সারা দেশের সার্বিক উন্নয়ন হোক। পিছিয়ে পড়া রাজ্যগুলো যাতে কলকারখানা তৈরির সমান সুযোগ পায়, তার জন্য কাঁচামালের দাম সমান করা তো কাগজে কলমে একটা খুব ভালো পদক্ষেপ বলে মনে হয়, তাই না? হ্যাঁ, আপনি যদি শুধু এইটুকু শোনেন তাহলে সত্যিই খুব ভালো পদক্ষেপ বলে মনে হবে। কিন্তু আমরা যদি একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখি, তাহলে বুঝব এই নীতির মধ্যে একটা মারাত্মক ফাঁকি ছিল। কিরকম ফাঁকি? এই যে সমমূল্য নীতি, এটা শুধুমাত্র পূর্ব ভারতে উৎপাদিত কাঁচামালের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, পশ্চিম বা দক্ষিণ ভারতে উৎপাদিত অন্যান্য কাঁচামাল যেমন তুলা বা তৈলবীজ, সেগুলোর দাম কিন্তু সারা দেশের জন্য সমান করা হয়নি। ভাবুন বিষয়টা কতটা অদ্ভুত। মানে ভারত সরকার বলছে দেশের যে কোনো প্রান্তে কলকারখানার সমান সুযোগ থাকা উচিত, তাই বাংলার কয়লা সারা দেশে একই দামে পাওয়া যাবে। কিন্তু পশ্চিম ভারতের তুলা যখন বাংলায় আসবে তখন কিন্তু তার দাম সমান হবে না। ঠিক ধরেছেন। তখন বাংলার শিল্পপতিকে পুরো পরিবহন খরচ গুনতে হবে। ফাজিলকা থেকে হাওড়ায় তুলা আনার খরচ নাকি টন প্রতি ১৬৫ টাকার বেশি দিতে হতো। অর্থাৎ নিয়মটা শুধু বাংলার পকেট কাটার জন্যই তৈরি। একদম। পূর্ব ভারতকে পশ্চিমের কাঁচামালের জন্য চড়া মাশুল দিতে হতো, অথচ পশ্চিম ভারত পূর্বের কয়লা বা লোহা পেত জলের দরে। এটা তো আক্ষরিক অর্থেই একটা ঔপনিবেশিক লুণ্ঠনের মডেল। আর ওই পাট আর চা শিল্পের ওপর যে শোষণের কথা বইতে আছে, সেটাও তো সাংঘাতিক। হ্যাঁ, পশ্চিম ভারতের সুতি বস্ত্র শিল্পকে রপ্তানির জন্য বিপুল সরকারি ভর্তুকি দেওয়া হতো, অথচ পূর্ব ভারতের পাট এবং চা, যা গোটা দেশের সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা অর্জনকারী শিল্প ছিল, তার ওপর উল্টে চড়া রপ্তানির শুল্ক চাপিয়ে দেওয়া হয়। ধানের তুলনায় পাটের দাম ইচ্ছাকৃতভাবে কমিয়ে রাখা হয়েছিল। তার মানে বাংলার চাষিরাও ন্যায্য দাম পেল না। ঠিক। হিসেব বলছে ১৯৫৫ থেকে ১৯৭০ সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৭৫২ কোটি টাকার সম্পদ স্রেফ এই বৈষম্যের কারণে অন্য রাজ্যে পাচার হয়ে যায়। আচ্ছা, মাশুল নীতি তো গেল, কিন্তু এরপরে সূত্রগুলোতে কর্পোরেট দুনিয়া আর লাইসেন্স প্রথার যে উদাহরণগুলো আছে সেগুলো আরও মারাত্মক। মূলধনের স্রোতটাকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেটা একটু বলুন। স্বাধীনতার পর ভারতের সমস্ত বড় আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর বোম্বেতে স্থাপন করা হয়। রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক বা এলআইসি সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় মহারাষ্ট্র। এর ফল হাতে নাতে পাওয়া যায়। ১৯৬৭ সালের একটা হিসেব দেখলে চমকে যাবেন। কিরকম? এলআইসি মহারাষ্ট্রে ও গুজরাটে প্রায় ১৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছিল। সেখানে পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগ ছিল অর্ধেকেরও কম, মাত্র ৮২ কোটি টাকা। এইখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। আপনি যখন লাইসেন্স পলিসির প্রয়োগটা দেখবেন তখন বুঝবেন কিভাবে প্রশাসনিক কলকাঠি নেড়ে বাংলার শিল্পকে গলা টিপে মারা হয়েছে। ফিলিপস ইন্ডিয়ার কেস স্টাডিটা আমার মতে এর সবচেয়ে বড় প্রমাণ।
আমি পড়ে তো রীতিমতো অবাক হয়ে গেছি। হ্যাঁ, ফিলিপস ইন্ডিয়ার ঘটনাটা পুরো বৈষম্যটাকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। ফিলিপস তখন কলকাতায় তাদের কারখানা বাড়াতে চাইল, কিন্তু কেন্দ্র ফিলিপসকে কলকাতায় বিদেশি একচেটিয়া কোম্পানি বা ফরেন মনোপলি তকমা দিয়ে আটকে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মহারাষ্ট্রে সেই একই ফিলিপস কোম্পানির ক্ষেত্রে এই নিয়ম বা তকমা কোনোভাবেই খাটানো হয়নি। মানে একই কোম্পানি, একই দেশ, কিন্তু বাংলায় কারখানা করলে আপনাকে বলা হচ্ছে বিদেশি কোম্পানি, আর পুনেতে গেলে আপনি একেবারে সাধু। শুধু তকমা দিয়ে আটকানো নয়, লাইসেন্সের শর্তগুলো শুনুন। মহারাষ্ট্রের পুনে কারখানায় ফিলিপসকে বছরে 7 লাখ রেডিও তৈরির লাইসেন্স দেওয়া হলো, এবং কোনো রকম শর্ত ছড়াই। আর কলকাতায়? কলকাতায় মাত্র 3 লাখ রেডিও তৈরির অনুমতির জন্য শর্ত চাপানো হলো যে অতিরিক্ত উৎপাদনের 75% বিদেশে রপ্তানি করতে হবে। এটা তো কোনোভাবেই বাস্তবসম্মত ছিল না। একদমই না। এর মূল উদ্দেশ্যই ছিল কলকাতার কারখানার বৃদ্ধিকে শেকল পরিয়ে রাখা। এখানেই তো শেষ নয়। লাইসেন্স জালিয়াতির যে অভিযোগটা সূত্রগুলোতে উঠে এসছে, সেটা তো রীতিমতো ক্রিমিনাল অফেন্স মনে হচ্ছে। হ্যাঁ, ফিলিপস সম্পূর্ণ বেআইনিভাবে কলকাতা থেকে লাউডস্পিকার আর অ্যাম্প্লিফায়ার তৈরির ইউনিট মহারাষ্ট্রে সরিয়ে নিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প অধিকর্তা যখন দেখলেন যে কলকাতা থেকে ইউনিট সরিয়ে নেওয়া হচ্ছে, তিনি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রে এর তীব্র আপত্তি জানান। তারপর কি হলো? কেন্দ্র কি আটকালো সেটা? না, উল্টে অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ সেই আপত্তিকে সম্পূর্ণ পাশ কাটানোর জন্য পুনের লাইসেন্সে পেছনের তারিখ বা প্রি ডেটিং বসিয়ে দিয়েছিল। এটা তো সাংঘাতিক। একটা নির্বাচিত রাজ্য সরকারের আপত্তিকে পাত্তা না দিয়ে কেন্দ্র পেছনের তারিখ বসিয়ে লাইসেন্স জালিয়াতি করে দিচ্ছে। সূত্রগুলো অন্তত তেমনটাই দাবি করছে। শুধু সাধারণ রেডিও নয়, প্রতিরক্ষার কাজে ব্যবহৃত রেডিও তৈরির কলকাতার কারখানাটিকেও আস্তে আস্তে বন্ধের মুখে ঠেলে দেওয়া হয়, আর ব্যাঙ্গালোরে নতুন কারখানা তৈরির অনুমতি দেওয়া হয়। মানে প্রশাসনিক কাঠামোর অপব্যবহার করে কিভাবে শিল্পের শ্বাসরোধ করা যায়, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। একদম তাই। এই এতক্ষণ আমরা অর্থনীতির কথা বললাম, কিন্তু এই অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার পাশাপাশি সমাজটার উপর দিয়েও তো একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গিয়েছিল। দেশভাগের পর যে রিফিউজি বা উদ্বাস্তুরা এলেন, তাদের সাথে কেমন আচরণ করা হলো, সেটাই বইয়ের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। হ্যাঁ, রেফিউজি সমস্যাটাকে কেন্দ্র যেভাবে সামলেছে, সেখানে দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড রীতিমতো স্তম্ভিত করার মতো। দেশভাগের পর 2 প্রান্ত থেকেই মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন, পশ্চিম পাকিস্তান থেকেও এবং পূর্ব বাংলা থেকেও। কিন্তু সূত্রগুলো বলছে এই 2 গোষ্ঠীর প্রতি কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির পেছনে একটা অদ্ভুত মনস্তত্ত্ব কাজ করছিল। কী রকম মনস্তত্ত্ব? বইটিতে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে পশ্চিম পাকিস্তান থেকে আসা রিফিউজিদের আর্য হিসেবে দেখা হতো, আর পূর্ব বাংলার রিফিউজিদের দেখা হতো মঙ্গল ও দ্রাবিড় হিসেবে। ও বাপরে, এই বর্ণভিত্তিক মানসিকতা! হ্যাঁ, আর এটা সরাসরি প্রভাব ফেলেছিল পুনর্বাসন নীতিতে। পশ্চিমের রিফিউজিদের জন্য কেন্দ্র বিপুল ক্ষতিপূরণের ব্যবস্থা করে। তাদের জন্য 70 লাখ একর কৃষিজমি দেয়া হয়, 3,05,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়। বাপরে! হ্যাঁ, 91 কোটি টাকা ব্যয়ে 19টি সুসজ্জিত টাউনশিপ বানানো হয়। এমনকি কেন্দ্রীয় সরকারে তাদের জন্য আলাদা করে 80,000 চাকরির ব্যবস্থা করা হয়েছিল। আর অন্যদিকে পূর্ব বাংলার রিফিউজিদের জন্য কিছুই না, পূর্ব বাংলার রিফিউজিদের কোনো ক্ষতিপূরণই দেওয়া হয়নি। কিন্তু কেন? এই বৈষম্যের কোনো সরকারি যুক্তি তো নিশ্চয়ই ছিল। মানে কিছু তো একটা বলে দায় এড়াতে হবে। অজুহাত হিসেবে 1950 সালের নেহরু-লিয়াকত চুক্তির কথা বলা হয়েছিল। ভারত সরকারের দাবি ছিল যে এই চুক্তি অনুযায়ী পূর্ব বাংলার উদ্বাস্তুরা নাকি পাকিস্তানে তাদের সম্পত্তির অধিকার হারাননি, তারা চাইলে ফিরে গিয়ে সম্পত্তি ভোগ করতে পারেন। এটা তো একটা চরম প্রহসন। পাকিস্তান কি আদতে সেই চুক্তি কখনো মেনেছিল? একেবারেই না, পাকিস্তান কখনোই সেই চুক্তি মানেনি। কিন্তু ভারত সরকার এই কাগজের চুক্তির দোহাই দিয়ে লাখ লাখ ছিন্নমূল মানুষকে দিনের পর দিন রিফিউজি ক্যাম্পে ফেলে রাখল। অনুদানও তো দেয়নি, তাই না? না, অনুদান বা ক্ষতিপূরণের বদলে দেওয়া হলো যৎসামান্য ঋণ, যা আবার সুদে আসলে ফেরতযোগ্য। আর কর্মসংস্থানের অবস্থা শুনলে তো শিউরে উঠবেন। 1965 সাল নাগাদ পূর্ব ভারত থেকে আসা রিফিউজিদের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকরি পেয়েছিলেন মাত্র 204 জন। একটু দাঁড়ান, মাত্র 204 জন? লাখ লাখ মানুষের মধ্যে, ভাবা যায়? এর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, কেন এই বৈষম্য? সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এর পেছনে ছিল গভীর বর্ণবিদ্বেষ এবং রাজনৈতিক প্রভাবের অভাব।
শুধু রিফিউজিদের ক্ষেত্রে নয়, সামরিক বাহিনী বা মিলিটারিতে নিয়োগের ক্ষেত্রেও তো মারাত্মক বৈষম্য ছিল। হ্যাঁ, ওই নন মার্শাল তকমার ব্যাপারটা। ঠিক, সামরিক বাহিনীতে পাঞ্জাব ও হরিয়ানা থেকে বিপুল সংখ্যায় নিয়োগ করা হতো। এর ফলে ওই রাজ্যগুলোতে প্রতি বছর বেতন ও পেনশন বাবদ প্রায় 200 কোটি টাকা আসত। কিন্তু বাঙালিদের ব্রিটিশ আমলের সেই পুরনো ঔপনিবেশিক তত্ত্ব যে বাঙালিরা যুদ্ধ অক্ষম জাতি, সেই তকমা বজায় রেখে সামরিক বাহিনী থেকে দূরে রাখা হয়। আমার মাথায় এতক্ষণ ধরে একটা খুব স্বাভাবিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই যে চোখের সামনে এত বৈষম্য, এত অবিচার ঘটছে, বাংলার নেতারা কি তখন ঘুমোচ্ছিলেন? স্বাধীনতার পর তো একটা দীর্ঘ সময় ধরেই কেন্দ্রে এবং রাজ্যে একই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। সাধারণ যুক্তিতে তো মনে হয় একই দল ক্ষমতায় থাকলে রাজ্যের বেশি সুবিধা হওয়ার কথা, কারণ কেন্দ্রের সাথে তাদের সরাসরি যোগাযোগ থাকে। তাহলে এখানে উল্টো হলো কেন? আপাতদৃষ্টিতে এটা একটা বড় ধাঁধা মনে হলেও রাজনীতিতে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কেন্দ্রে ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকার ফলে রাজ্যের নেতাদের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের চরম নিয়ন্ত্রণ ছিল। মানে দিল্লির কথায় উঠতে বসতে হতো? একদম। দলের জাতীয় স্বার্থের নামে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে অনায়াসে বলি দেয়া হতো, আর রাজ্যের নেতারা দলের শৃঙ্খলার দোহাই দিয়ে তা মেনে নিতে বাধ্য থাকতেন। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় তো বেশ প্রভাবশালী ছিলেন। তিনিও কি কিছু করতে পারেননি? ডক্টর বিসি রয় বহুবার চিঠি লিখেছেন, চেষ্টা করেছেন, কিন্তু দলীয় কাঠামোর বাইরে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করা তার পক্ষে সম্ভব ছিল না। কেন্দ্র যখন বলতো এটা জাতীয় স্বার্থে করা হচ্ছে, তখন তার বিরুদ্ধে কথা বলার অর্থ দাঁড়ায় দলের সাথে বিশ্বাসঘাতকতা করা। আর বাকি সাংসদ বা মন্ত্রীরা, অন্যান্য রাজ্যের নেতারা তো ঠিকই নিজেদের রাজ্যের জন্য লড়াই করতেন। সেটাই সবচেয়ে হতাশার। অন্যান্য রাজ্যের সাংসদরা যেখানে নিজেদের রাজ্যের স্বার্থে দলমত নির্বিশেষে একজোট হয়ে লবি করতেন, সেখানে পশ্চিমবঙ্গের নেতারা একে অপরের সাথে কদর্য দলাদলি বা বইয়ের ভাষায় ভাইল ইন্টার পার্টি ফাইটসে ব্যস্ত থাকতেন। মানে নিজেদের মধ্যেই ঝগড়া। হ্যাঁ, আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা বাঙালি মন্ত্রীরাও নিজেদের পদ বাঁচাতে দিল্লির ক্ষমতাশালীদের তোষামোদ করতেই বেশি ব্যস্ত ছিলেন। তারা পশ্চিমবঙ্গের প্রতি কোনো সফট কর্নার দেখাতেন না। কেন্দ্র খুব সুকৌশলে এই বিভাজনকে উস্কে দিত। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আজকের এই আলোচনা থেকে আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পতন কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ বা নিয়তির পরিহাস ছিল না। একদমই না। মাঝরাতের সেই আয় করার শুল্ক কমানোর ধাক্কা, কাঁচামালের মাসুলে চরম বৈষম্য, লাইসেন্স নীতিতে জালিয়াতি করে মহারাষ্ট্রকে সুবিধা দেওয়া, রিফিউজিদের প্রতি অমানবিক দ্বিচারিতা এবং পরিশেষে রাজ্যের রাজনৈতিক নেতাদের মেরুদণ্ডহীনতা, এই সব কিছু মিলেই একটি অত্যন্ত সমৃদ্ধ অঞ্চলকে নিঃস্ব করে দিয়েছে। যারা শুনছেন তাদের জন্য এই ইতিহাসটা জানা অত্যন্ত জরুরি, কারণ এটি দেখায় যে কিভাবে প্রশাসনিক নীতি এবং ফেডারেল কাঠামোর অপব্যবহার করে একটা গোটা রাজ্যের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যায়। ঠিক। আর এখানে আমি আলোচনা শেষ করার আগে একটা নতুন এবং গভীর চিন্তার খোরাক দিতে চাই। মূল সূত্রগুলো বিশ্লেষণ করলে একটা প্রশ্ন খুব বড় হয়ে সামনে এসে দাঁড়ায়। কি প্রশ্ন? একটু ভেবে দেখুন, যদি নিজের দেশের ভেতরের নীতিগুলোই ঔপনিবেশিক শোষণের মতো আচরণ করে, যদি একটা রাজ্যকে সুপরিকল্পিতভাবে ভাতে মারা হয়, তবে সেই পুঞ্জীভূত অর্থনৈতিক হতাশা যখন রাজনৈতিক চরমপন্থার রূপ নেয়, তখন কি ঘটে? খুব গভীর কথা। ৬০ ও ৭০-এর দশকে বাংলায় যে চরমপন্থী ও জঙ্গি রাজনৈতিক আন্দোলনের উত্থান হয়েছিল, সেটাকে কি আমরা স্রেফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে দাগিয়ে দিতে পারি, নাকি তা ছিল একটা মুমূর্ষু, অবহেলিত এবং অনাহারে রাখা অর্থনীতির অনিবার্য এবং চূড়ান্ত বিস্ফোরণ? বিষয়টা কিন্তু খুব গভীরভাবে ভেবে দেখার মতো। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। যখন ভেতর থেকে দিনের পর দিন বঞ্চনা করা হয়, তখন একটা সময় সেই যন্ত্রণার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাংলার এই পতনের ইতিহাস যে কতটা গভীর আর যন্ত্রণাদায়ক, আজকের এই সূত্রগুলো আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই বিষয়গুলো নিয়ে আরও জানুন, আরও প্রশ্ন করতে থাকুন। আজ এ পর্যন্তই।